বাংলাদেশ তাদের দ্বিতীয় ম্যাচ খেলতে যাচ্ছে আফগানিস্তানের সঙ্গে অ্যান্ড দিস টাইম ইটস নট গোয়িং টু বি দ্যাট ইজি। যেটা হংকংয়ের সঙ্গে একটা ইজি ইকুয়েশন বাংলাদেশের ব্যাটারদের জন্য ছিল, আফগানিস্তানের সঙ্গে সেটা ইজি হতে যাচ্ছে না। প্রথমত আফগানিস্তানের বোলিং কোয়ালিটি, দ্বিতীয়ত রাতের বেলা খেলা এবং ইউজড উইকেটে খেলা। মানে প্রথম ম্যাচটা যে পিচে খেলা হবে, দ্বিতীয় ম্যাচটা সেই পিচে খেলা হবে, তার মানে উইকেট কিছুটা হলেও ভাঙবে, কিছুটা হলেও তো বোলিং ফেভারেবল একটা কন্ডিশন তৈরি হবে। এবং সেই জায়গাটাতে আফগানিস্তানের বোলারদের যে কোয়ালিটি, কাজটা কিন্তু জিসান কিংবা সোহানদের জন্য অতটা সহজ হবে না। প্রথমত গজনফারকে দিয়ে শুরু করতে চাই। গজনফার একটা বিষয় লিখে রাখেন, সেটা হচ্ছে একটা লং অন নিয়ে বোলিং করবে। অর্থাৎ তিনি যখন বোলিং করবেন, লং অন অঞ্চলে একটা ফিল্ডার থাকবে পাওয়ার প্লের সময়টাতে, এবং তিনি মূলত ব্যাটসম্যানকে প্রলুব্ধ করবেন ক্রস ব্যাটেড শট খেলার জন্য। কারণ নর্মালি লং অন থাকলে পরে যে প্রবলেমটা হয় সেটা হচ্ছে ব্যাটসম্যান রিস্ক নিতে চান না, স্ট্রেইট বা লং অনের জায়গাটাতে রিস্ক নিতে চান না। সো আলটিমেটলি ব্যাটসম্যান ব্যাটটাকে ঘোরাতেই চান মিড উইকেটের দিকে, এবং গজনফার হয়তো বা ইনিশিয়ালি একটা ফ্লাইট দিয়ে করবে বা দুইটা ফ্লাইট দিয়ে করবে, 3 নাম্বার বলটা বা একটু পরে সে ফ্ল্যাটার ওয়েতেই বল করবে যখন বুঝবে যে ব্যাটসম্যান আর কোনো উপায়ন্তর না দেখে ক্রস ব্যাটেড ঘোরাবে মিড উইকেটে। সো গজনফারের এগেনস্টে ব্যাটারদেরকে কিন্তু একটু সতর্কতা অবলম্বন করতেই হবে, এই সেন্সে যে যেমনটা আমরা হংকংয়ের বোলারদের এগেনস্টে দেখেছি যে ফ্লাইটেড নির্ভর বোলিং তারা করেন ম্যাক্সিমাম ক্ষেত্রে। সোহান বলি, জিসান বলি, ক্রস ব্যাটেড শটগুলো অনেক বেশি মাত্রায় execute করতে পেরেছেন। So it will be difficult for Sohan and Jisan to play those kind of cross batted shots against Gazanfar। কারণটা হচ্ছে একে তো ফ্ল্যাটার ওয়েতে বল করে, ফ্ল্যাটার ট্র্যাজেক্টরিতে জোরের উপর বল করে, এবং এটাই আসলে ওই যে একটা ফ্লিক করে, এটাই এই ট্র্যাপটা আসলে সাজানো থাকবে লং অন অঞ্চলে ফিল্ডার রেখে। বাট টু বি ভেরি অনেস্ট, গজনফারকে যারা এখন পর্যন্ত সফল হয়েছেন, যে সমস্ত ব্যাটসম্যানরা লং অন থাকার পরও লং অন বা স্ট্রেট উইকেটের সামনে আসলে বেশি সফল হন বা উইকেটের সামনে বেশি সফল হয়েছেন। ইভেন গজনফার যদি প্রেডিক্ট করতে পারেন যে এই দুই ব্যাটার একটু লেগ সাইডিশ শট তারা বেশি খেলে, এমনও করতে পারে যে অফ স্ট্যাম্পের বাইরেও বল দিতে পারে। সো সেক্ষেত্রে যেই বলের যে মেরিট, অ্যাকর্ডিং টু দ্য মেরিট খেলাটা খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়। ক্রস ব্যাটেড শট ডেফিনেটলি খেলবেন না কেন, অবশ্যই খেলবেন, বাট একটু বুঝে শুনে খেলাটা আসলে খুব বেশি গুরুত্বপূর্ণ। বিলাল সামি যে জায়গাটাতে বাংলাদেশের দুই ওপেনারকে ট্র্যাপ করার চেষ্টা করবে, সেটা হচ্ছে আউটসাইড অফ স্ট্যাম্প। বিলাল সামির এই বৈশিষ্ট্যের জায়গাটা আছে যে তিনি একটু আউটসাইড অফ স্ট্যাম্পের লাইনটাই ব্যবহার করতে চান। তবে দুইটা আউটসাইড অফ স্ট্যাম্প করার পর একটা ভেতরের দিকেও ঢুকাবেন, ভেতরের দিকে ঢোকানোর ক্যাপাবিলিটি তার আছে। আবারও বলি, যেহেতু রাতের বেলা খেলা হবে, ইউজড উইকেটে খেলা হবে, সো আলটিমেটলি মুভমেন্টটা, এক্সপেক্টেড মুভমেন্টটা কিন্তু বিলাল সামি পাবেন সেই জায়গাটাতে। ব্যাটিংয়ের দিক থেকে শেষের দিকের ব্যাটসম্যান যারা, আকবরের মতো যারা ব্যাটসম্যান আছেন বা ইয়াসির রাব্বিদের যদি ব্যাটিং করার প্রয়োজন হয়, সেই জায়গাটাতে মোস্ট ইম্পর্টেন্ট পার্ট ইজ দুইজন বোলার ফারমানুল্লাহ শাফি এবং আবদুল্লাহ, দুজনেরই স্টক লেন্থ কিন্তু একটু পেছনের দিকে, শর্ট অফ লেন্থের বল বাউন্সার করতে চান, স্লোয়ার বাউন্সার। ফারমানুল্লাহ শাফির একটা অন্যতম বড় অস্ত্রের জায়গা হচ্ছে স্লোয়ার বাউন্সার, তারা স্লোয়ার বাউন্সারটা অনেক বেশি মাত্রায় করেন। সো ব্যাটসম্যানকে অনেক বেশি মাত্রায় মাসেল পাওয়ার ব্যবহার করে পুল হুকটা করতে হবে। তো আকবর অর ইয়াসির, দে শুড বি প্রিপেয়ার্ড ফর দোজ শর্ট অফ লেন্থ ডেলিভারিজ, স্লোয়ার শর্ট অফ লেন্থ ডেলিভারিজ, যেগুলোকে তাদের সত্যিকারের অর্থে মাসেল পাওয়ারে পুল করতে হবে কিংবা হুক করতে হবে। ওই জায়গাটা প্রিপেয়ার থাকাটা খুব বেশি গুরুত্বপূর্ণ একটা বিষয়। আরেকটা বিষয় বলবো, সেটা হচ্ছে আবদুল্লাহ ডেথ ওভার্স ইয়র্কারটা এক্সিকিউট করতে পারে ভালো, ইয়র্কারটা এক্সিকিউট করতে পারে। সো দে নিড টু ফাইন্ড সাম ওয়েজ টু ডিল উইথ আবদুল্লাহ ডিউরিং দ্য ডেথ ওভার্স। অনেক সময় দেখা যায় যে আপনি যদি বোলারকে কিছু বডি ডজ দেন, কিছু ইম্প্রোভাইজিং খেলার অ্যাটেম্পটে যান, তখন দ্য ডিরেকশন মাইট ডিস্টার্ব, মানে ওই জায়গাটাকে আপনি ডিস্টার্ব করতে পারেন, সেটার একটা ব্যাপার থাকে। সো এই জায়গাগুলো আমার কাছে মনে হয় যে বাংলাদেশ টিম এগুলোকে অ্যানালাইসিস করেই নামবে। এবং সত্যি কথা বলতে যে হংকংয়ের সঙ্গে যতটা সহজ জয় এসেছিল কাতারের এই গ্রাউন্ডে, ততটা সহজ জয় কিন্তু আফগানিস্তানের সঙ্গে, বা ব্যাটিং পয়েন্ট অফ ভিউ থেকে আফগানিস্তান কিন্তু ততটা সহজ প্রতিপক্ষ না। একদিক দিয়ে বোলিং কোয়ালিটি রয়েছে, দ্বিতীয়ত সবচেয়ে ইম্পর্টেন্ট ব্যাপার যে ইউজড পিচে খেলা হবে খারোটে। Kharote is there, he can also be a very vital factor for Afghanistan, especially লেফট আর্ম অর্থোডক্স স্পিন ডানহাতি ব্যাটসম্যান আছে বাংলাদেশের, এগেইনস্ট দ্য টার্ন খেলতে হবে। এবং বাংলাদেশের ম্যাক্সিমাম ব্যাটসম্যানদের একটা বিষয় থাকে যে ওয়েন ইউ আর ডিলিং উইথ লেফট আর্ম অর্থোডক্স স্পিনার্স, আপনি সবসময় মানে ইউ ক্যান নট অলওয়েজ জাস্ট সুইপ দ্য বল অ্যান্ড জাস্ট হুইপ দ্য বল টুয়ার্ডস মিড উইকেট। সো বলের পটেনশিয়াল অনুযায়ী খেলাটাও খুব গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়াবে। যদিও আমি আই হোপ যে এই টাইপের উইকেটে খারোটে খুব বেশি প্রভাব বিস্তার না করতে পারুক, কারণ একটু স্লোইশ নেচারে যদি বোলিং করে খারোটে, সেটা এই টাইপের উইকেটে আসলে খুব বেশি কাজে আসে না, যতই ইউজড উইকেট থাকুক। বাট ইউ হ্যাভ টু প্লে অ্যাকর্ডিং টু ইউর মেরিট। ওই যেটা আমরা বলি সবসময় যে মানে সবসময় তো আর লেগে ঘুরালে পরে আপনি রান পাবেন না,
এগেইনস্ট দিস কাইন্ড অফ অপোনেন্টস যাদের কোয়ালিটিটা একটু বেটার, তাদের এগেইনস্ট আপনাকে অ্যাকর্ডিং টু মেরিট আসলে খেলতে হবে। কমেন্ট বক্সে আপনাদের মন্তব্য মতামত জানতে চাই এই টুর্নামেন্টে বাংলাদেশের প্লেয়ারদের কোন কোন প্লেয়ারের প্রতি আপনার চোখ থাকবে, কোন কোন প্লেয়ারের কাছ থেকে এক্সপেক্ট করছেন ভালো পারফরমেন্স লিখে পাঠাবেন।